সিএনএ 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিন দুপুরে শিলচরের জিলানি চৌধুরী লেনে চুরির হানা, দুটি বাড়িতে আলমারি ভেঙে লুটপাট, তদন্তে পুলিশ। ফের অঘটন কাটিগড়া সেন্ট্রাল হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য কাটিগড়ায়, হত্যার অভিযোগ পরিবারের। একসাথে কাজ করুন, সময় মতো ও মানসম্মত সেবা দিন, কাছাড়ের দিশা পর্যালোচনা সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের আহ্বান। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জালিয়াতির অভিযোগ। ভারত বিকাশ পরিষদের ৬৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন শিলচরে। এবার সংবাদ বিস্তারিত। শিলচর হালাকান্দি রোডে কাঁঠাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিন দুপুরে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। চোরের একটি দল তারপর পর দুটি বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকায় লুট করে নিয়ে যায়। চুরির সময় দুটি বাড়ির মালিকই অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। এই সুযোগে দুষ্কৃতীরা নির্বিঘ্নে তাদের কাজ সেরে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মাত্র ৪ দিন আগেও এই লেনে চুরি ঘটনা ঘটেছিল। অফিসে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। চুরি ঘটনার পর বাড়ির মালিক আব্দুল হান্নান চৌধুরী ও আহাদ হোসেন লটপর রাঙ্গিখালি আউটপোস্টে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। বাড়ি থেকে এখান থেকে সব ফ্যামিলি লইয়া আমরা পুরানা বাড়িতে গেছিলাম একটু কাজে। তো এখানে যাওয়ার পরে এখানে ৫টার সময় আমরা এই লাগা বাসার একজন দিদি আমারে কল করে বলছেন আপনারা যে ঘরের তালাটা স্কুলের দিকে কাটি লিছে। তারপরে আমরা কইছি আপনারা তালাটা বন্ধ করে রাখুন, আমরা আইতেছি। আওয়ার পরে আমরা এটা খুলিয়া দেখছি, আমরা এখানে গোড্রেজটা খোলা ছিল, ঘরের সামান দুনিয়া করে সামান এদিকে ফেলাইল আসছিল। তারপরে এখানে ক্যাশ টাকা 70,000-এর মতো সামথিং, আরো সোনা গয়না আসছিল, এগুলা সব নাই। তারপরে আমরা এই আশেপাশের মানুষ ডাকিয়া তারা কইছি এরকম। তারপরে আমরা পুলিশ এন্ট্রি একটা দেওয়াইছি। জিলানি চৌধুরী ল্যান্ড। আপনার নাম? আমার নাম আহাদ হোসেন লস্কর। আমি এখানে রেন্টে থাকি। বর্মানে গেলে আনসারি। এইগুলির ভিতরে একজনের বাড়িতে এরকম চুরি হয়েছে, 4টা গোড্রেজ ভাঙছে, ভাঙিয়া টাকা পয়সা সোনা গয়না লইয়া গেছে। আমি আব্দুল হান্নান চৌধুরী, এই গলির বাসিন্দা। গলির নাম জিলানি চৌধুরী লেন। হ্যাঁ, আমরা মঙ্গলবার থেকে এখানে কেউ ছিলাম না পরিবারের। আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম, আমার ওয়াইফ ওর বাড়ি চলে গিয়েছিল। তারপরে আজকে হঠাৎ ফোন আসলো যে আমাদের গ্রিলটা খোলা। তারপরে খবর পেলাম মানে গ্রিলটা খোলা। তারপরে ওরা আসলো সোনাই থেকে, আমার ওয়াইফরা, ওয়াইফার ছেলে মেয়ে, আর আমি আসলাম আমার বাড়ি থেকে। আসার পরে দেখলাম অনেক জিনিস এলোমেলো, অনেক টাকা পয়সা, অনেক কিছু চুরি হয়ে গেছে। আর গ্রিলটা খোলা ছিল, তালাটাই নাই। তালা ভাঙ্গার পরে কি করে বলতে পারবো না, তালা নাই গ্রিলে। গ্রিল খোলা ছিল আর ঘরে এলোমেলো ছিল, টাকা পয়সা পাওয়া যায় না, অনেক কিছু। এটাই ঘটে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে কাশীগড়ার সদ্য গজিয়ে ওঠা বেসরকারি নার্সিং হোম সেন্ট্রাল হাসপাতালে। শুক্রবার ঘটে আরও এক অঘটন। এক গর্ভবতী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র রূপ নেয় কাটিগড়ার চৌরঙ্গি। শুক্রবার সকালে ওই হাসপাতালে ভর্তি করা হয় কালাইনসানপুর বাকিরা
রমজানা বেগম বড়গুইয়াকে। বিকেল 3টে নাগাদ রমজানা এক পুত্র সন্তানের জন্ম দিলেও মা রমজানার মৃত্যু হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র রূপ নেয় হাসপাতাল চত্বর। পরিবার পক্ষে বক্তব্যগুলো অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করে মেরে ফেলা হয়েছে তাদের জহিকে। তারা মরদেহ কমজে নিতে রাজি নয়। তাদের সাফ বক্তব্য, তারা যেমন রোগী নিয়ে এসেছিলেন তেমন রোগী চাই। দেড়টার সময় নলডিনা ঢুকাই দিছে, ঢুকানোর বাদে তোমার 3টা 10 না 3:30 ভিতরে আমার দিকে তারা ছেলে আনিয়ে দিছে। এবার বাদে আমি স্বীকার করছি আমার পেশেন্টের খবর কিতা, তারা বলছে না পেশেন্ট সুস্থ আছে, তুমি 24 মিনিটের ভিতরে ভাই দিবা। ঠিক আছে, তো বাইরের মধ্যে তো মাঝে বাচ্চা সুস্থ আছে নি এখন? বাচ্চা সুস্থ আছে। মা মারা গেছে? মা মারা গেছে। মা কোথায় এখন? এখন কই তার মা কই? উপরে তারা রইলা আছে সোনোগ্রাফি রিপোর্ট তার আগে বল দিছে। আপনার নামটা কি? আপনার নাম কিটা? আমার নাম নেই, আমার নাম আলী আইদর। আপনার যে মারা গেছে আপনার ওয়াইফ? এখন পর্যন্ত তারা এখন পর্যন্ত কিন্তু রোগীটা মারা গেছে। তারা ভেন্টিলেটর রাখিয়া রোগী করা আছে কিন্তু রোগী মারা গেছে। আপনারা জানলা কিলা? আরে অন্য কইতে আইনো তো রোগী তো মারা অলরেডি রোগী খবর আইছে মারা গেছে। এখন তারা রোগী আছে, কই রোগী আছে? প্রশাসন যদি মারা যায় তাহলে রোগী আমরা কই রোগী দেখতে, তারা রোগী দেখতে দেন বাকিটা লাগিয়া এক সপ্তাহের ভিতরে একটা ঘটনা সোনোগ্রাফি রিপোর্ট বলতে এরপরে ও 7 দিন এখন প্রশাসনে আমরা একটাই আছে, প্রশাসনে কইছেন রোগী আছে ভেন্টিলেটর রাখা রোগী, মানে রোগীটার শ্বাস প্রশ্বাস মানে 5%, কিন্তু এখন প্রশাসনে একটাই আছে, আমরা রোগী দায়িত্ব পুরো ফুললি প্রশাসনের লইতে লাগবে। আপনারা মারা গেছেন বলে জানলা গিলা? ইনো আগে তারা কইছে, আগে তারা ভিতরে নাচে এবারে কইছে রোগী মারা গেছে। এখন তারা মাত্রা গুরুত্ব করে রোগী আছে 5% রোগীর শ্বাস প্রশ্বাস। এখন যে প্রশাসনের লইছে, প্রশাসনে যদি পুরো ফুল দায়িত্ব না লয় আমরা বাধা পদক্ষেপ নিব, আমরা বৃহত্তম আন্দোলন তুলে ধরব। শিলচর লোকসভা সাংসদ পরিমল শুক্লবৈদ্য বৃহস্পতিবার কাছাড় জেলা শাসকের 5 জেলায় নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষক কমিটি বিশাল বৈঠকে সরকারি কর্মকর্তাদের, জনপ্রতিনিধিদের ও সকল স্তরের কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, একসাথে একটি দল হিসেবে কাজ করুন, সব জটিলতা দূর করুন এবং মানুষের কাছে সবই মতো ও মানসম্মত সেবা পৌঁছে দিন। জেলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য আকুত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন বিধায়ক নিহিরকান্তি সোম, ধলাই বিধায়ক নিহারকান্তি দাস, বরখালা বিধায়ক মিসবাকুল ইসলাম লস্কর, জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্যরা। নরসিংপুর উন্নয়ন ব্লকটির অন্তর্গত সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর জালিয়াতি অভিযোগ উঠেছে। দেখুন সবশেষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমা পারভিন চৌধুরীর শ্বশুর তাজউদ্দিন বারভুইয়া গত 25শে জুন ধলাই থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগ দায়েরের 14 দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ তিনি নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক বৈঠকে রুমা পারভিন চৌধুরীকে পাশে বসিয়ে তাজউদ্দিন বারভুইয়া জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী সাধারণ শ্রেণীর গ্রুপ সদস্য নির্বাচিত হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক উত্তীর্ণ হতে হয়। তাজউদ্দিনের দাবি, আনোয়ার হোসেন লস্কর 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, অথচ তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষায় না বসে সিকিম বোর্ডের আওতাধীন স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন বিভাগ থেকে মাধ্যমিক উত্তীর্ণে সার্টিফিকেট অর্জন করেছেন। তাজউদ্দিন জোর দিয়ে বলেন, সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে আনোয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকেও স্মরণ করিয়ে দেন, যেখানে বাল্যবিবাহ বা জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখিয়ে কেউ নির্বাচনে জয়ী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমানে আনোয়ার হোসেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি মনে করেন, তাজউদ্দিন অবিলম্বে নির্বাচন আধিকারিক জেলাশাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং সঠিক তদন্তের মাধ্যমে আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাইয়ের দাবিও জানিয়েছেন তিনি। সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের 1 নম্বর গ্রুপর তারা 5 জন মেম্বারে ইলেকশন খেলাইছে। খেলানির পরে আমার ছেলের বউ মানে 7 ফুটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা থেকে পরাজিত হয়েছে। হওয়ার পরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা যায় এইটু করছেন আনোয়ার হোসেন লস্কর। তখন আমরা খবর পাইলাম যে তার যোগ্যতার সম্বন্ধে তার সার্টিফিকেট জালিয়াতি বানাইছেন, তাই জালিয়াতি আশ্রয় নিয়া তাই বানাইছেন মেট্রিক পাস সার্টিফিকেটটা। এরপরে আমি তখন একটা আইটিআই মারছি ডিসির কাছে, ইলেকশন কমিশনারের কাছে।
মারার পরে আমার আইটিআই অনুসারে আমি আমার যে রিপ্লাইটা পাইছি, রিপ্লাইয়ের মধ্যে তারা কোনো সার্টিফিকেট আমারে দিছেন না, বা আমি আরও লেখলাম এখানের মধ্যে যে তার 8, 9, 10 কোন জায়গার থেকে পড়েছি ওটারও একটা যোগ লেখলাম, এটাও আমারে দিচ্ছেন না। সিম্পল খালি তার এভিডেভিট ওগুলাই তারা আমার অফিস থেকে দিছে। এরপরে আমরা আসামের চিফ মিনিস্টারে কইছেন যে বাল্য বিবাহ বা যারা জালিয়াতির আশ্রয়ে আছে লইয়া সার্টিফিকেট ইউজ করছি তারার লাগিয়া এফআইআর করা কর্তব্য হয়েছে, করা লাগে হয়েছে। ধরনে আমি আসাম চিফ মিনিস্টারে যে ঘোষণা যেটা করছেন এটার লাগি তানে আমি ধন্যবাদ দিই যে তাইন চাইছেন সুস্থ বালা মানুষ, জ্ঞানী মানুষ, যাহাতে জিপির উন্নয়নের কাজে প্রেসিডেন্ট যোগ্য মানুষ হইতো, লেখাপড়া যোগ্য মানুষ হইতো। আজকে এহেন অবস্থায় একজন বহরম মানুষরে আমার চট্টগ্রাম জিপির মানুষের মেম্বার হলে পঞ্চায়েত বানাইছেন, যে ব্যক্তি তার শপথ বাক্য গ্রহণ করতে পারছে না, যে ব্যক্তি আজকে নরসিংপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস ইংলিশে লিখতে পারতো না, চট্টগ্রাম গাঁও পঞ্চায়েত ইংলিশে লিখতে পারতো না, এহেন মানুষরে আমার এই জিপির মানছে পঞ্চায়েত বানাইছেন। যে ব্যক্তি বড় সার্টিফিকেট দিয়া পঞ্চায়েত বঞ্চিত, যার কারণে আমি দলাই থানাত 25/6 আমি এফআইআর দায়ের করছি। এফআইআর দায়ের করার পরে আজ পর্যন্ত কোনো আমি কিছু রিপ্লাই পাইছি না, পুলিশে আমার কোনো রিপ্লাই দিছে না, কোনো অ্যাকশনও লইছে না। ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে 10 জেলায় শিলচরে উদযাপিত হল সংস্থার 63তম প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লোচন বৈরাগী রোডস্থিত ইন্দ্রপ্রস্থ অনুষ্ঠান ভবনে সংস্কার শিলচর তাহার সভাপতি জ্যোতির্ময় দত্তের পৌরোহিত্যে এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। শুরুতে আগ্নেয় সাংস্কৃতিক সংস্থায় থিয়েটার সমবেত হয়ে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন। তৎপশ্চাৎ ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এদিন ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে সমাজের উৎকৃষ্ট অবদানের জন্য প্রাক্তন জাতীয় তথা রাজ্যিক পকিপথ সমরকৃষ্ণ নাথ ও শিলচর শ্মশানের শবদাহ কার্যে নিবেদিত ব্যক্তি লক্ষণ রবি দাসকে স্মারক সম্মাননা, উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতেন ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য, ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়, আইনজীবী রদত ঘোষ, প্রদীপ বণিক প্রমুখরা। আপনারা সবাই জানেন এখন মোটামুটি আলোচনা হয়েছে, সেটা বিবেকানন্দের আদর্শে চলতেছে। মস্ত কথা, বিবেকানন্দের আদর্শে সেবা করব, পরিবর্তে কিছু আশা করব না, সেবা করে যাব। এখানে আমি বলতে চাই সিদ্ধান্ত অনেক সংস্থাই মানুষ নিয়মিত, নিশ্চয়ই তার সবারই কৃতিত্ব আছে, কিন্তু এটা একটা বিশিষ্ট ভারত বিকাশ পরিষদের একটা বিশিষ্ট আছে যে সম্পূর্ণ বিবেকানন্দ আদর্শের জন্য। আজকে আমরা ভারত বিকাশ পরিষদের 63তম 63rd ফাউন্ডেশন ডে উদযাপন করছি এখানে, এবং আজকে I bear my wholehearted respect to the late Limited Dr. Suraj Prasad, Lala Hansraj, and the other dignitaries who has established the Bharat Vikas Parishad in 1963. দেখুন, আপনারা নাম শুনেছেন লায়ন্স ক্লাব, রোটারি এবং ভারত বিকাশ পরিষদ। These three organizations, these are parallel. লায়ন্স ক্লাব মূলত কাজ করছে আইসাইটের উপর, সাইট প্রিজার্ভেশন, দিস ইজ দ্য মেইন থিং। লায়ন্স ক্লাব এইভাবে কাজ করে যাচ্ছে। রোটারি কাজ করছে
পার্টিকুলারলি ইমিউনাইজেশনের উপর, বাচ্চাদের ইমিউনাইজেশন থাকে সেটার উপর। এবং ভারত বিকাশ পরিষদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে আমরা মেইন কাজ যেটা করছি সেটা হচ্ছে বিকলাঙ্গ পরিষেবা। যাদের হাত নেই, পা নেই, তাদের আর্টিফিশিয়াল হাত পা, ডেলিভার, ট্রাইসাইকেল এসব দিয়ে তাদেরকে আবার সমাজের মধ্যে তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের নিজের ভরণ পোষণের ব্যবস্থাটা করতে পারে, সেই ব্যবস্থাটা ভারত বিকাশ পরিষদ করে যাচ্ছে। দায়িত্ব সঙ্গে নিলেও শুক্রবার থেকে কাজ শুরু করলেন কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি ফজল আচার্য। শুক্রবার ইন্দিরা ভবনে তাকে স্বাগত জানাতে দেখা গেছে পুরানা নতুন কংগ্রেসীদের উপস্থিতি। বিশেষ করে গত 2 বছর কংগ্রেস সদস্যদের জেলা কার্যালয়ে দেখা যায়নি। এসব সদস্যরাও আজকে উপস্থিত ছিলেন। ফজল প্রথমে কার্যালয়ের অফিস কর্মচারীদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানার চেয়ারে বসার সময় এডিসিসি সাধারণ সম্পাদিকা স্ত্রী কঞ্চিতা আচার্যকে বারবার কাকুরে উদ্দেশ্যে প্রণাম করতে দেখা যায়। সজল জানান, খুব শীঘ্রই গুয়াহাটি জেলার বিভিন্ন স্তরে কমিটি দিদি গঠন করা হবে, তবে প্রত্যেক স্তরে প্রত্যেক সদস্যদের প্রাধান্য দেওয়া হবে। আজকে আমি দায়িত্ব নিয়ে যে গতকালকে আজকে আমি চেয়ারে বসেছি, আমার যারা সহকর্মীরা সবাই এসেছেন এখানে, আমার কংগ্রেসের যারা কর্মী বা আমার যারা ডিস্ট্রিক্ট কংগ্রেসের কর্মকর্তারা তারা সবাই এখানে এসেছেন এবং আমাকে স্বাগত জানিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এটা দেরি হবে কারণ আমার রাহুল গান্ধীজি প্রোগ্রাম আছে, খালেদা জিয়া আসবেন আসামে। আমার গৌরবজি আমার প্রেসিডেন্ট এখন ব্যস্ত থাকেন। আমার প্রত্যেক এডিসি কর্মকর্তারা আমরা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 100 মন্ডল, ব্লক, এপিজিপি যারা জিতেছেন বা যারা খেলেছেন ওদেরকে নিয়ে আমরা গুয়াহাটিতে 16 তারিখ 2:30 মিনিটে রাহুল গান্ধীর জনসভায় আমরা যোগ দেব এবং রাহুল গান্ধী এবং খালেদা জিয়ার লগে আমরা সামনে বসে সংগঠন নিয়ে আলোচনা করব। কোনো কংগ্রেস কোনো জিনিস করে নাই। ব্যাপার হচ্ছে সব জায়গাতে আমার কংগ্রেস আছে, প্রত্যেক জায়গাতে কংগ্রেস কর্মীরা আসামে গৌরবজি আসার পর কংগ্রেস কর্মীর একটা মনে বল পেয়েছে এবং আসামের যে অবস্থা, হেমন্ত বিশ্বের সময় যে অবস্থা চলছে নিশ্চয়ই দেখেছেন, সকালে একটা কথা, দুপুরে একটা কথা, রাত্রে একটা কথা। ওরা ভয় পেয়ে গেছে যে গৌরব গগৈ আসামের প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর আমাদের যারা কংগ্রেস কর্মীরা, যারা কিছু কিছু মানুষ যারা ঘরে বসেছিল, তারা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে এবং আমার বিশ্বাস আগামী 26শে ইংরাজিতে যেটা আমাদের বিধানসভা নির্বাচন হবে, এই নির্বাচনে গৌরবর নেতৃত্বে আসামে কংগ্রেস আসবে। একটি বিরতির পর সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে।
এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। জেলা পর্যায়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন বেশ ঘটা পরেই সূচনা হল শুক্রবার। ন্যাশনাল হেলথ মিশন, জেলা স্বাস্থ্য সোসাইটির ব্যবস্থাপনা এবং রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সহযোগিতায় 11 জুলাই শিলচরের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই মহতি উদ্যোগের সূচনা করেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব। সঙ্গে ছিলেন কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম ডক্টর ইদানন্দ রায়, প্রাক্তন বিভাগীয় যুগ্ম কনসালক ডক্টর আচিকেশ বর্মন সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের শুরুতে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের পক্ষ থেকে জেলার কুম্ভা চা বাগানকে সুস্বাস্থ্য পরিষেবা প্রদানের অঙ্গীকার ও দত্তক নেওয়ার বিষয়ে জেলা ছাত্র সোসাইটির সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর গুণী শর্মা এদিনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা বিশদভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশদ বক্তব্য রাখেন। और इसी के संगति रखते हुए इंडिया ने भी बहुत सारे पॉपुलेशन कंट्रोल मेजर्स, पॉपुलेशन मैनेजमेंट मेजर्स लिए हैं। आप लोग हेल्थ डिपार्टमेंट इज अ नोडल डिपार्टमेंट जो इन एक्टिविटीज़ को इम्प्लीमेंट करता है, और मुझे आज बहुत खुशी है कि रोटरी क्लब और ने हमारे साथ जुड़ा है, एमओयू किया है। जो ये जो वेरियस एक्टिविटीज़ है हेल्थ डिपार्टमेंट की पॉपुलेशन कंट्रोल की, लेप्रोस्कोपिक एंड वेसेक्टोमी, साथ ही साथ वेरियस अदर मालाडी, निरोध, condoms and property, all those initiatives are there. So ये अभी भी कुछ पॉकेट्स हैं पॉपुलेशन के जहाँ पे फर्टिलिटी रेट बहुत ज़्यादा है, 3 या उससे ज़्यादा है। जो रिप्लेसमेंट फर्टिलिटी रेट होता है वो 2.1 होता है कि ये घर में 2.1 बच्चे पैदा होना चाहिए कपल से, कहीं 3 है, 4 है, उससे भी ज़्यादा है। तो अभी भी हम सारे हेल्थ कर्मी से रिक्वेस्ट करेंगे कि आप लोग ऐसे पॉकेट्स में जाएं, माइनॉरिटी पॉकेट्स हैं, टी गार्डन के पॉकेट्स हैं, या कुछ ट्राइबल पॉकेट्स हैं जहाँ पे ये बहुत ज़्यादा पॉपुलेशन पाया जाता है। तो आप लोग उन पॉकेट्स में जाएं और पॉपुलेशन कंट्रोल मेजर्स, फैमिली प्लानिंग एक्टिविटीज को आगे बढ़ावा दें। और इस एक्टिविटीज में जो भी आपको सहयोग जिला प्रशासन से चाहिए, हेल्थ डिपार्टमेंट से चाहिए, और भी बहुत से स्वयंसेवी संस्थाएं इसमें काम करते हैं, वो आगे आए। हमसे जो भी उनको हेल्प चाहिए हम प्रोवाइड करेंगे, और आशा करेंगे कि हमारे जो कचरा देने का जो एक फर्टिलिटी रेट है वो एक नॉर्मल फर्टिलिटी रेट में आ जाए, और जो पॉपुलेशन एक्सप्लोजन एक फिनोमिना होता है जिसके कारण साइकिल है कि पॉवर्टी और वेरियस डिजीजेज एंड टीनेज प्रेगनेंसी, इस सबको कंट्रोल करा जा सके, उसमें हमारा सहायता हो। আজকে যেটা আমরা এমওইউ সিগনেচার করব, পপুলেশন রেটের কথা বলছি, সেটা তো আছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের আজকে একটা এখানে এমওইউ সিগনেচার হবে, যেটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং জেলা স্বাস্থ্য সমিতির সঙ্গে রোটারি ক্লাবের, এবং কুম্ভা যেটা বাগান আছে, কুম্ভা বাগানটাকে রোটারি ক্লাব অ্যাডপ্ট করেছে। ওরা বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধে কাজকর্ম, যেখানে বিশেষ করে ম্যাটারনাল হেলথের উপর, ম্যালনিউট্রিশনের উপর, টিবির উপরে, এগুলোর উপর ওরা কাজ করবে। সেটা একটা আমরা ডিটেইল একটা এমওইউ এখানে আছে। জেলা স্বাস্থ্য সমিতির তরফ থেকে এখানে আমাদের, যেহেতু আমাদের জেলাধিপতি সভাপতি হন, তো উনি সেটা আমাদের স্বাস্থ্য সমিতির তরফ থেকে উনি সিগনেচার করবেন এক তরফে, অন্যদিকে রোটারি ক্লাবের যারা পদাধিকারী আছেন। আমরা আশা রাখি যে আমরা যে এমওইউ সিগনেচার করছি এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এক্সপানশন করতে পারবো বিভিন্ন ক্ষেত্রে। বিভিন্ন চাইল্ড হেলথ, ম্যাটারনাল হেলথের উপর আগামীতে আরো অনেক কাজ করতে হবে, সহযোগিতাটুকু দরকার। তো ধন্যবাদ জানাই রোটারি ক্লাবকে বিশেষ করে এগিয়ে আসার জন্য, একটা সামাজিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য। আনন্দে আত্মহারা কংগ্রেস দলের কর্মী সমর্থকরা, কারণ তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্বে। নবাগত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন পোড়াখাওয়া রাজনীতিবিদ তাপস পান্ডে পুরকাস্ত। নবনিযুক্ত জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার নবাগত সভাপতি ঘরের পথে ফিরলেন।
দেখুন সবিশেষ। শ্রীভূমি মোবারকপুর এলাকা থেকে নবনিযুক্ত জেলা কংগ্রেসের সভাপতিকে উষ্ণ স্বাগত জানানো হয় বাইক র্যালির মাধ্যমে। অজস্র কর্মী সমর্থকদের উপস্থিতিতে একসময় র্যালি বিশাল আকার ধারণ করে। শহরের ঘাট লাইন সংলগ্ন এলাকা থেকে সবাই পায়ে হেঁটে জেলা কংগ্রেসের কার্যালয়ের দিকে পা বাড়ান। সভাপতিকে নিয়ে আনা হলে কংগ্রেস দলের বিভিন্ন শাখার কর্মীরা ওনাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। একসময় আনন্দের ডুবসাগরে ভেসে যান সকলেই। মিডিয়ার সামনে নবনিযুক্ত সভাপতি উল্লেখ করেন, কংগ্রেস দল অনেক পুরনো, দলকে নতুন করে সাজিয়ে তুলতে ওনার প্রয়াস থাকবে সবচেয়ে বেশি। লবিবাজি হতে দেবেন না, যারা লবিবাজিতে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করা হবে। ওনার মতো নেতা নেই, কর্মী চাই। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে সবার কাছে আহ্বান নবনিযুক্ত করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি। আজকে আমরা সমস্ত বরাক 3 জন ডিস্ট্রিক্টে সভাপতি নিযুক্ত হয়েছেন এবং আপনারা দেখেছেন সকাল 8টা থেকে আজ উৎসাহ উদ্দীপনারে সমস্ত বরাকের কোণে কোণে। তার মধ্যে বিরল আজকে করিমগঞ্জে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সেই বদরপুর গ্রাম থেকে শুরু করে করিমগঞ্জ টাউন পর্যন্ত এরকম আমরা জেলা সভাপতি আমরা শুধু দেখতে পেয়েছি আমাদের নেতা গৌরব গগৈ মহাশয় যখন হয়েছিলেন, তারপরে মনে হয় এটা আমাদের আজকে করিমগঞ্জে হয়েছে। এরকম লোকারণ্য আজকে দৃশ্যটা দেখে একটা বুঝলাম, আজকে থেকে বরাক হলো কংগ্রেসে যে আমাদের গৌরব হয়তো ইতিমধ্যে শুরু করে আমাদের নেতা আপার আসাম লোয়ার আসামে তো হয়ে গেছে। এখন যে একটু বাকি ছিল বরাকেও আজকে থেকে হলো শুধু কংগ্রেস এইটাই বুঝতেছি। এবং মানুষের ভালোবাসা আশীর্বাদ ওনাকে যেভাবে দিচ্ছেন তাপস প্রকাশকে আশা করি ওনার নেতৃত্বে আগামী দিনে সংগঠন মজবুত করব। তার সঙ্গে ওনার নেতৃত্বে আগামীতে 26-এ করিমগঞ্জের 4টা সিটে উদ্ধার কীভাবে করা যায় সেই নিয়ে আমরা অতি সত্ত্বর মিটিং বসবো। আশা করি করিমগঞ্জের মানুষ এই সিন্ডিকেট রাজ থেকে মুক্ত পেতে চায়, করিমগঞ্জের মানুষ এই বই থেকে মুক্ত পেতে চায়, করিমগঞ্জের মানুষ ভালোবাসা চায়। সেইটা নিয়ে আমরা আগামীতে ঘরে ঘরে যাব এবং আমাদের নতুন সভাপতির নেতৃত্বে আমরা কংগ্রেসের জয়জয়কার করবো আগামীতে 2026, এটাই আশা করছি। প্রতিকাজের মতো এবারও অর্কিড ফাউন্ডেশনের উদ্যোগে শিলচর গান্ধী ভবনে গুরু পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীরা গুরু গিরীন্দ্রলাল ভৌমিকে প্রদীপ্তি দিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর রেইনবো আর্ট ও মিউজিক একাডেমির শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রণাত্রপ্রাপ্ত আইনজীবী শেখর পাল চৌধুরী, উদ্যোগ সংস্থার সভাপতি গোপাল কান্তি রায় তঙ্খুরা। এই অনুষ্ঠানে সংস্থার কনাকপুর কাছ থেকে অর্কিড ও উদ্যোগে সংস্থার কর্তৃপক্ষকে সম্বর্ধনা দেওয়া হয়। সাথে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীকেও পুরস্কৃত করা হয়। যেটা মানুষে বুঝে, আমরা সাধারণত বুঝতাম যে ফুল কর্তা নিয়ে হরে কৃষ্ণ কীর্তন করা, এটাই সাধারণত বোঝা যেত। কিন্তু আমরা যে গুরু পূর্ণিমাটা করছি একটু অন্য ধরনের। আজকে 19 বছর ধরে চালিয়ে যাচ্ছি এবং এই গুরু পূর্ণিমাটা যেটা আমাদের স্যার বীরেন্দ্রলাল ভৌমিক আমাদের শিখিয়েছেন, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই আমরা সবে আপনাদের সবার পক্ষ থেকে। আমি মহাভারত থেকে পেয়েছি, গুরু বলতে আমরা বুঝি প্রথমেই মা হলো 1 নম্বর গুরু, 2 নম্বর গুরু হলো পিতা বাবা, 3 নম্বর গুরু হলো শিক্ষক, 4 নম্বর গুরু হলো যে দীক্ষা দেন, 5 নম্বর গুরু হলো যে যার কাছে আমরা পৌঁছবো সেই ভগবান। আর আমি এটাই মানি, কারণ এটা মহাভারতের একটা তর্ক বিতর্ক আছে বিশ্ব পর্বে, আপনারা পড়ে পাবেন, এটাকে আমি বিস্তারিত বলছি না। আমরা অর্কিড পেন্টার গ্রুপ এই যে অনুষ্ঠানগুলো চালাচ্ছি, এবার প্রায় 24টা সেন্টার এসে আমাদের সাথে প্রতিযোগিতা করেছে নানান জায়গা থেকে, হাইলাকান্দি, বদরপুর, লক্ষ্মীপুর, আইরংমারা, কয়লাপুর, কাঁঠাল রোড, গুঙ্গুর, বিস্তীর্ণ জায়গা থেকে এসেছে। আমরা খুব আনন্দিত। স্কুল ওয়াইজ কম্পিটিশন হয়েছে, প্রায় 1400 ক্যান্ডিডেট ছিল। এর মধ্যে আমরা বাছাই করে 285টা ক্যান্ডিডেটকে আমরা সেকেন্ড রাউন্ডে এসেছিলাম। এর থেকে
20 জনকে আমরা বের করেছি। বুঝতে পেরেছেন, টাফ, রাফ এন্ড টাফ, মানে এত জাজমেন্ট করা, এটা কে পাবে কে পাবে না, এটা হলো যেমন ভগবান প্রাপ্তির ব্যাপার। শিলচর বিধানসভা কেন্দ্রের 51 নম্বর রংপুর গাঁও পঞ্চায়েতে শুক্রবার নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জিপি সভানেত্রী পদে জরিমানা বেগম লস্কর ও সহ সভানেত্রী পদে আয়েশা কেলতানাকে মনোনীত করা হয়েছে। দুজনের নেতৃত্বে রংপুর গাঁও পঞ্চায়েত আগামীতে উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদী স্থানীয়রা। দীর্ঘদিনের অপেক্ষার পর রংপুর গাঁও পঞ্চায়েতের ভোট গঠন প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এদিন খুশি ব্যক্ত করেছেন এলাকার প্রতিনিধিরা। একটি সভা ও উদ্দীপনার মাধ্যমে এদিন দিকের নবনির্বাচিত সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। পরে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা আমার আশা করি আগে প্রেসিডেন্ট বানাইছে আর এখন আমার জনগণে ভোট দিয়া বানাইছে আর মেম্বার হলে আমার সিলেক্ট করছে। আমি আশা করবো 5 বছর উন্নতি করিয়া এইটা আমি দেখাইতে সবরে জনগণ আগামী দিনে আরো ভালো করে করবো। জনগণ আমার সাপোর্ট করছে, জনগণে আমি ধন্যবাদ হইব। আমার আশা করি আমার তারা নির্বাচিত করছে, আমি তারা সবসময় দুঃখে সুখে পাশে থাকবো। তুন্দায়াপুর 6 নম্বর রংপুর জিপির 6 নম্বর ওয়ার্ডের সদস্য আমার জনগণে আমার ভোট দেওয়ার কারণে সদস্য বানানোর কারণে আমি আজকে গ্রাম পঞ্চায়েতের সহসভানেত্রী হিসাবে নির্বাচিত হইতে পারছি। আর আমি আগামী দিনে কাজ করবো তার লাগে। দীর্ঘ প্রতীক্ষার পর 51 নম্বর রংপুর গাঁও পঞ্চায়েতের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আজকে সভাপতি এবং সহসভা নেত্রী নির্বাচন করা হয়েছে। সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন জরিনা বেগম লস্কর, সহসভানেত্রী হিসাবে আয়েশা সুলতানা লস্কর নির্বাচিত হয়েছেন। আমাদের আশা এদের নেতৃত্বে রংপুর জিপি উন্নয়নের দিকে এগিয়ে যাবে। অতীতেও জরিনা বেগম লস্কর একবার গত টার্মসে নির্বাচিত হয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে চালিয়ে গিয়েছেন, পঞ্চায়েত সভাপতি হিসাবে কাজ চালিয়ে গিয়েছেন এবং আমরা আশা রাখি যে ভবিষ্যতেও এই দ্বারা বজায় রাখবে। স্বাধীনতার কয়েক দশক পেরিয়ে গেলেও আজও রাস্তাঘাট নির্মাণ করা হয়নি হলাই বিধানসভা কাউন্সিলের পানি ভরা ঝুঁকির গোবিন্দপুর গ্রামে। শুক্রবার গ্রামের শতাধিক জনমন প্লাকার্ড হাতে নিয়ে রাস্তাঘাট নির্মাণের দাবিতে আর বিশাল প্রতিবাদী মিছিল বের করে। দিন গ্রামের সুমন্ত নাথ, তীতিশ নাথ, বাসমতী বোর, চম্পা গো এবং পাজল নাথ বলেন, স্বাধীনতার সময় কেটে এখানে তাদের কুর্দপুরিকা গ্রামে বসবাস করলেও এখানে রাস্তাঘাট নির্মাণ করে দেননি জনপ্রতিনিধিরা। মই সুমন্ত নাথ আছো দেই, তেনেহ'লে মই কৈ থাকোঁ মই অসমীয়াৰ লোক, তেনেহ'লে আমালোকে দেখা জেগাতে একো কিছু বস্তু নাপোৱা। তেনে আমালোকে তেনেকৈ এই ন্যায়ৰঞ্জন দাস, আকৌ MLA পৰিমল শুক্লবৈদ্য, একো আমালোকে বুট পোৱা সময়ত বুট লৈ যায়, আকৌ অহা নাই, একবাৰ দেখাও নাই। সেইলে আমরা বহুত দুঃখিত আছি। এলে আপুনি আপোনাৰ গভৰ্ণমেণ্টৰ পৰা আমরা অনুৰোধ কৰি আছোঁ যেনেকৈ আমালোকে দেখা সাক্ষাৎ কৰিবলৈ। আর পানী একো পোৱা নাই, আমালোকে কিবা কিবি নালাৰ পানী কিবা আৰু বৰষুণৰ পানী খেত পথাৰৰ পানী খাই কিনি বাচি থকা তেনে আমালোকে দুখীয়া মানুহে দুখীয়া নিচিনা চলি আছোঁ। কেনেকৈ ক'ম, ক'বলৈ নাই। হেলে আপুনি গভৰ্ণমেণ্টৰ পৰা দেখিব আমালোকৰ দেশত মোবাইলৰ সিগনেল নাই। ৰাস্তাঘাট কোনে বনাইছে এইটো? এইটো আমালোকে বস্তিৰ মানুহ মিলি কিনি বনাই আছিলোঁ। অলপ এই বাচ্চা কাচ্চা স্কুল যাবলৈ আহিবলৈ হেলে বনাই ৰাখিছিলোঁ অলপ অলপ। আৰু গভৰ্ণমেণ্ট পৰা আকৌ পোৱা নাই আমালোকে। আর আমালোকৰ ফোন ফোন কৰিম বুলি এই টাৱাৰ উবাৰ নেপায়। তাতে টাৱাৰৰ জংঘলত থকা মানুহ টাৱাৰ ক'ত থাকি পাম? টাৱাৰ বহুত দূৰত আছে, কাটাখাল জালে টাৱাৰ পাব।
তাতে নাপায় আৰু এই ৰাস্তা ঘাটগুলো আপডাউট কৰিলে নাপায় বুলি ভাবিছোঁ আৰু পাবও নাই বুলি তেনে ভাবিছোঁ আকৌ তেতিয়াহ'লে আপোনালোকে আমরা গভৰ্ণমেণ্টক কৈ আছোঁ তেনে পাম এইবিলাক বস্তুবিলাক সকলো সদায় সুখী হৈ থাকিম বুলি সেইটো আপোনাকে অনুৰোধ কৰিছোঁ দেই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।